স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সৌমিত্র শুভ্র। ইতালির আনকোনা সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন এক বাংলাদেশি তরুণী। মাত্র ২৫ বছর বয়সী ফেনীর মেয়ে উম্মা সালসাবিল জাহান তাসিনা লড়ছেন প্রভাবশালী রাজনৈতিক দল পার্তিত ডেমোক্রেটিক পিডির নেতৃত্বাধীন জোটের অংশ হয়ে। আনকোনা সিটিতে এই প্রথম প্রার্থী হলেন কোনো বাংলাদেশি। ইতালি থেকে সহকর্মী জাকির হোসেন সুমনের তথ্য ও চিত্রে বিস্তারিত। ইতালির আনকোনায় বসবাসরত বাংলাদেশিদের মাঝে বইছে নির্বাচনী হাওয়া। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঘরের মেয়ে উম্মা সালসাবিল জাহান তাসিনার পক্ষে জনমত গড়ে তুলতে প্রচারে ব্যস্ত সময় কাটছে তাদের। আমরা যে কমিউনিটি আছে, বাংলাদেশি কমিউনিটি আছে, আনকোনায় বাস অন্তত ৫,০০০ বাংলাদেশির, যদিও এদের মধ্যে ভোটার ১৫০’র মতো। তবে ভোটার না হলেও সব শ্রেণী পেশার বাংলাদেশি কাজ করছেন তাসিনার পক্ষে। এছাড়া বিভিন্ন দেশের অভিবাসী সহ স্থানীয় অনেক নাগরিকই নেমেছেন তার গণসংযোগে। Tasina is representing something much important for the community of migrants, for the community, all the community in Italy, because it's a trade union for the original culture of Bangladesh. Tasina is part of this movement. Tasina is not all we are representative of the community of Bangladesh here in Ancona. প্রবাসীরা বলছেন নির্বাচনে জয়ী হয়ে নিজ দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবেন তাসিনা। এছাড়া ভূমিকা রাখবেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীদের সমস্যা সমাধানে। বাংলাদেশি কমিউনিটির জন্য এবং এখানকার ইমিগ্রেশনের জন্য বিভিন্ন আইন চেঞ্জ করার ব্যাপারে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ব্যাপার, অনেক কিছু নিয়ে সে কমিউনিটির সাথে এবং এখানকার রিজনে মার্কের সাথে কাজ করেছেন। ৩০ বছর যেটা না পেয়েছি এখন ইনশাল্লাহ তাসিনার দ্বারা সেটা আমরা পাবো ইনশাল্লাহ আগামীতে। মাত্র ৮ মাস বয়সে বাবার সাথে ইতালি পাড়ি জমানো তাসিনা অল্প বয়স থেকেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন। ব্যাপক পরিচিতি পান স্থানীয়দের কাছেও। তারই ধারাবাহিকতায় মাত্র ২৫ বছর বয়সে কাউন্সিলর প্রার্থী হিসেবে দেশটির রাজনৈতিক দল পার্তিত ডেমোক্রেটিক পিডির নেতৃত্বাধীন জোট থেকে প্রথম বাংলাদেশি হিসেবে সিটি নির্বাচনে লড়ছেন তিনি। কাউন্সিলর হলেও আগের মতোই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় এই প্রার্থীর কণ্ঠে। আমাদের মতো যারা বংশোদ্ভূত আছেন, আমরা যদি আমাদের ক্যাপাসিটি এবং হতেছে আমাদের জ্ঞান মেধা নিয়ে যদি আমরা কাউন্সিলর হতে পারি, তো এই শহরে অনেক কাজ করার আছে। আমাদের কমিউনিটির জন্য যেমনটি করার আছে তেমনটি করার আছে ইতালিয়ান সমাজের জন্য। আগামী ১৪-১৫ মে অনুষ্ঠিত হবে আনকোনা সিটি কর্পোরেশন নির্বাচন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। অনিয়ম, দুর্নীতি আর লোকসানে জর্জরিত রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান এবার অন্যরকম এক আলোচনায়। দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম বিদেশি পাইলটদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে সংস্থাটি। নতুন প্রজন্মের বোয়িং ড্রিমলাইনার পরিচালনার জন্য নিজস্ব উড়োজাহাজ ও দক্ষ প্রশিক্ষক দিয়ে ১২ জন বিদেশি পাইলটকে প্রশিক্ষণের জন্য এখানে চুক্তিবদ্ধ করা হয়েছে। এর মাধ্যমে আর্থিকভাবে লাভবান এবং বহির্বিশ্বে সুনাম অর্জনের আশা করছে বিমান। আরও জানাচ্ছেন আবদুল্লাহ তুহিন। বহরে নিজস্ব একাধিক ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট যুক্ত করেও লোকসান কমাতে পারছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এমনকি নানা ধরনের অব্যবস্থাপনা সামাল দিয়ে ঘুরে দাঁড়াতে ৪ বছরে ৪ বার নেতৃত্ব বদল করা হয়েছে রাষ্ট্রীয় সংস্থাটির। তারপরও অনিয়ম বন্ধ, যাত্রী সেবায় আস্থা ও চ্যালেঞ্জ মোকাবেলায় বিদেশি এয়ারলাইন্সের সাথে প্রতিযোগিতায় হিমশিম খাচ্ছে বিমান। এমন বাস্তবতায় সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় বিদেশি পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে বিমান। প্রথম দফায় ১২ জন মঙ্গোলিয়ান দক্ষ পাইলটকে নতুন জেনারেশনের বোয়িং ড্রিমলাইনার ও 777-এর মতো উড়োজাহাজ পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হবে। কারণ একটা সিমুলেটর মেনটেন করতে অনেক কষ্ট হচ্ছে, যেটা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য একটু ডিফিকাল্ট। কিন্তু তাছাড়া সব কিছুই আছে আমাদের বাংলাদেশ এয়ারলাইন ট্রেনিং সেন্টার, রিনোন। আগেও এখানে বিদেশিরা নেপাল থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে, ইন্ডিয়ার বিভিন্ন প্রাইভেট এয়ারলাইন থেকে আসছে। বোয়িং পরিচালনার প্রশিক্ষণের জন্য বাংলাদেশি সংস্থাকে কেন বেছে নিলেন, এমন প্রশ্ন ছিল মঙ্গোলিয়ান এ পাইলটের কাছে। আমাদের কোম্পানির চুক্তি অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে পছন্দ করা হয়েছে, কারণ প্রতিষ্ঠানটি নিরাপদ। এছাড়া এখানকার মানদণ্ড ও অবকাঠামো সন্তোষজনক। দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম উড়োজাহাজ সংস্থা হিসেবে বিমানের জন্য এটা বড় ধরনের অর্জন বলছেন সংস্থাটির কর্মকর্তারা। তাদের মধ্যে বেশিরভাগই ইনস্ট্রাক্টর পাইলট, কিন্তু তারা কোনোদিন ড্রিমলাইনার, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বহরে যুক্ত করেছেন, এটি তাদের অভিজ্ঞতা নেই। আর আমাদের
ইনস্ট্রাক্টর পাইলট যারা আছেন, সিনিয়র পাইলটরা, তারা বিশ্বব্যাপী সমাদৃত, এটি আজকে প্রমাণিত। এবং তাদের কাছেই তারা মনে করেছে এই প্রশিক্ষণটা নিলে, ট্রেনিংটা নিলে তারা তাদের সেফটি স্ট্যান্ডার্ড এবং ট্রেনিং স্ট্যান্ডার্ড এটা তারা বেস্ট জিনিসটাই পাবেন। প্রতি ব্যাচে 3 জন করে কয়েক দফায় 3 মাসের প্রশিক্ষণ দেওয়া হবে মঙ্গোলিয়ান পাইলটদের। একসময় বাংলাদেশি পাইলটরা বিদেশে গিয়ে এই ধরনের ড্রিমলাইনার বা 737-এর প্রশিক্ষণ নিতেন। এখন সেই বাংলাদেশি পাইলটরাই বিদেশি পাইলটদের দেশে বসেই প্রশিক্ষণ দিচ্ছেন এবং বিমানের অবকাঠামো সবকিছু ব্যবহার করে। এটা নিশ্চয়ই বিমানের সক্ষমতা, যোগ্যতা এবং দেশের জন্য সম্মানও বয়ে আনবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরকে স্বাগত জানাতে ওল্ডহ্যাম শাখা যুবলীগের উদ্যোগে প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছে। ওল্ডহ্যামের স্থানীয় একটি রেস্টুরেন্টে হয় এই আয়োজন। সংগঠনের সভাপতি সৈয়দ সাদেক আহমদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোশাহিদ আলী। বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন যুবলীগের প্রেসিডেন্ট নিজাম আহমদ, দুলাল মিয়া, শাহিনুর ইসলাম, সাদিকুর রহমান ও শাহাবুদ্দিন রুহি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরকালে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। ঈদ উল ফিতর উপলক্ষে লেবাননে বৈরুত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে মেডিকো ফুটবল টুর্নামেন্ট সিজন 2। প্রবাসী বাংলাদেশিদের 12টি দল অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। গেল রোববার দেশটির কাফাসিমা স্টেডিয়ামে হয় এর উদ্বোধন। টুর্নামেন্ট উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান মেডিকোর স্বত্বাধিকারী লু ওয়াই হার্ব ও স্থানীয় ব্যবসায়ী ইয়াসিন আবু তাহের। উদ্বোধনী অনুষ্ঠানে মাসুদ পারভেজ নিলয়ের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পাম্মা গোত্র, বিশেষ অতিথি ছিলেন সুমন মিয়া, বিল্লাল হোসেন, রুবেল মিয়া, জনি সূত্রধর সহ অনেকে। টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে রয়েছেন ইব্রাহিম জমির, এসকে শারফিন, রাতিক ইসলাম, সাইফুল ইসলাম ও মনির হোসেন। বাংলাদেশের ইন্দো প্যাসিফিক রূপরেখা ঘোষণাকে সরকারের পরিপক্ক ও সময়োপযোগী কূটনীতি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এর মধ্য দিয়ে বিশ্ব রাজনীতির মেরুকরণে না যাওয়ার ইঙ্গিতও ঢাকা আন্তর্জাতিক সম্প্রদায়কে দিয়েছে বলে ধারণা তাদের। জাপান, যুক্তরাজ্য সফরের আগে সরকারের এই অবস্থানের সুফলও সফরে মিলতে পারে বলে মত তাদের। আর এই রূপরেখা নিয়ে চীনের সাথেও সম্পর্কে প্রভাব পড়বে না জানিয়ে তারা বলছেন, ঘোষিত অবস্থান বাস্তবায়নে সরকার সমন্বিত উদ্যোগ নেবে এমনটি প্রত্যাশা। মাহফুজ মিশুর রিপোর্ট। আমরা বাংলাদেশের তরফ থেকে একটা ইন্দো প্যাসিফিক রূপরেখা বা ইন্দো প্যাসিফিক আউটলুক একটা চূড়ান্ত করেছি। প্রধানমন্ত্রীর জাপান, যুক্তরাজ্য সফরের ঠিক আগের দিন হঠাৎ করেই আইপিএস রূপরেখা ঘোষণা করে বাংলাদেশ। প্রাথমিকভাবে জাপানে উদ্যোগ নিলেও এখন তাতে সবচেয়ে সক্রিয় যুক্তরাষ্ট্র, সাথে অস্ট্রেলিয়া আর ভারত তো আছেই। প্রশ্ন হলো, সফরের আগে এই রূপরেখা ঘোষণার তাৎপর্য কি, বা এর ফলে কি সফরে কোনো প্রাপ্তি যোগ হবে ঢাকার? তাৎপর্য তো আছে। খুব স্বাভাবিকভাবেই এই অঞ্চলের রাজনীতি, এই অঞ্চলের ভবিষ্যৎ, এগুলো নিয়ে আলোচনা হবে। এতে করে আমাদের জাপানের সাথে বাইলেটারাল রিলেশনশিপে বা মাননীয় প্রধানমন্ত্রীর সফরের আউটকাম বলে যেটাকে আমরা বলি, সেটা খুব বড়ভাবে প্রভাবান্বিত হবে বলে আমি মনে করছি না। তার কারণ এটা ইতিমধ্যেই কিন্তু এগুলো কাজ সম্পূর্ণ হয়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রী তার সফরের সময় যে এই বিষয়টি তুলে ধরলে পরে হয়তো বা আমাদের যে অবস্থান এবং তাদের যে অবস্থান সেটার মধ্যে এক ধরনের সামঞ্জস্যপূর্ণ অবস্থান তৈরি হতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে এই ডকুমেন্টের টাইমিংটি খুব গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই উদ্যোগের মূল কথা মুক্ত ও অবাধ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে সব দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করা। এর সাথে সামরিক, রাজনৈতিক ও ভূকৌশলগত নানা বিষয় তো আছেই। সেখানে বাংলাদেশ যে বিশেষ কোনো দেশ বা পক্ষের না, সে বার্তা ইন্দো প্যাসিফিক রূপরেখায় স্পষ্ট বলে ধারণা। এখানে চীনের সাথে কাজ করলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারাবো আমরা, বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করলে চীনকে হারাতে হবে, এই ডুয়ালিটিতে আমাদের যাওয়ার দরকার নেই। এটা বাইনারি সম্পর্ক নয়। আমি মনে করি এটা কোঅর্ডিনেটিং একটা রোল বা একটা সুযোগ আমাদের আছে, এবং সেখানে আমরা কতটা সফলভাবে সেটা করতে পারবো সেটা কিন্তু আমাদের দক্ষতার উপর নির্ভর করে। সবচেয়ে বড় জায়গাটা আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশ যে কোনো ধরনের পোলারাইজেশন ন্যারেটিভ, অর্থাৎ আপনি কোন পন্থী, আপনি এক্স পন্থী না ওয়াই পন্থী না জি পন্থী, এই ধরনের কোন রকমের আর্গুমেন্টের মধ্যে বাংলাদেশ সরকার যায়নি। এটা একটা বড় দিক। আরেকটা দিক হলো যে ডোমেস্টিক
প্রায়োরিটিগুলিকে এখানে তুলে ধরা হয়েছে। প্রচলিত ধারণা ইন্দো প্যাসিফিক কৌশল মূলত চীনকে ঠেকাতে পশ্চিমা উদ্যোগ, আর তাই এতে যুক্ত না হতে সরাসরি ঢাকাকে পরামর্শ দিয়েছিল চীনা দূতাবাস। প্রশ্ন উঠেছে, এই রূপরেখা ঘোষণার পর ঢাকা বেইজিং সম্পর্কে কোনো টানাপোড়েন হবে কিনা। চীন এই ক্ষেত্রে আমার মনে হয় না খুব বেশি কোনো রিয়াকশনে যাবে, এই কারণে যে এই ডকুমেন্টে যা আছে সব কিন্তু মিউচুয়াল এবং মাল্টিল্যাটারাল। সেই ক্ষেত্রে বাংলাদেশের যে ন্যাশনাল ইন্টারেস্টের জায়গাটা আছে সেই জায়গাটা আর্টিকুলেট করা হয়েছে। চীন, ভারত একদিকে আমদানি, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নের রফতানি। কাজে এই চারটাকে আমার রাখতেই হবে। এবার সেটাকে আমি কিভাবে ব্যাখ্যা করব, আমার যারা আমাদের বন্ধু বা পার্টনার, তার উপর নির্ভর করে আমার সক্ষমতা, আমার কূটনীতি কতটা সফলভাবে আমি চালাতে পারি। ঘোষিত এই রূপরেখা বাস্তবায়নে কেবল পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, কৃষি প্রযুক্তি সহ বিভিন্ন দপ্তরের কার্যকর সমন্বয় জরুরি বলেও মত বিশ্লেষকদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, প্রবাসী বাংলাদেশের শুরুতে আপনাদের জানিয়েছিলাম ইতালির আনকোনা সিটি কর্পোরেশন নির্বাচনে একজন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী 25 বছর বয়সী ফেনীর মেয়ে উম্মা সালসাবিল জাহান তাসিনা একটি প্রভাবশালী রাজনৈতিক দল পার্টি ডেমোক্রেটিক পিডির নেতৃত্বাধীন জোটের অংশ হয়ে লড়াই করছেন কাউন্সিলর পদে। ফলে তার সঙ্গে আমরা কথা বলতে চাই। তিনি সরাসরি যুক্ত আছেন এখন আমাদের সঙ্গে প্রবাসী বাংলাদেশে। উম্মা সালসাবিল জাহান তাসিনা, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে, এবং আপনার নির্বাচনী উদ্যোগ, নির্বাচনী ভাবনা সম্পর্কে শুনতে চাই। সিটি নির্বাচনে প্রথমত জয়ের ব্যাপার আপনি কতটা আশাবাদী? আনকোনা সেই জায়গাটা আপনার কতগুলো ভোট রয়েছে, বা বাংলাদেশে অধ্যুষিত কিনা সেই এলাকাটা, সেটাও একটু শুনতে চাই। সর্বপ্রথম আসসালামু আলাইকুম সকলকে, সকল ভিউয়ার্সদেরকে আমার সালাম জানাচ্ছি। ইতালি আনকোনা থেকে আমি তাসিনা বলছি। আপনি যে প্রশ্নটা করলেন জয় নিয়ে কতটুকু আমি আশাবাদী, আলহামদুলিল্লাহ আমি বেশ আশাবাদী জয় বিষয়টা নিয়ে। কারণ আমি সেই ছোটবেলা থেকে বিভিন্ন কাজের সাথে জড়িত আছি। আমাদের শহরে লোকালি বলি অথবা বলি অঞ্চল ভিত্তিক, যেহেতু আমাদের এখানে বিভিন্ন অঞ্চলে আছে, রিজনে বলি অঞ্চল ভিত্তিক বা ন্যাশনাল বিভিন্ন মাইগ্রেশন আইন নিয়ে অথবা হইতেছে মাইগ্রেন্টসদের সন্তানদেরকে নিয়ে যে প্রকল্পগুলো আছে, প্রজেক্টগুলো আছে, আমি সে তখন থেকে এগুলোর সাথে জড়িত এবং কাজ করে যাচ্ছি। শহরের বিভিন্ন সমস্যা নিয়ে শহরকে কিভাবে আরো ভালো করা যায়, আরেকটু আরেক মানুষের বসবাসের জন্য কতটুকু ফ্যাসিলিটেট করা যায়, এগুলো নিয়ে আমার বিভিন্ন প্রকল্প আছে, প্রজেক্ট আছে, যেগুলো আমি চাই যে ক্যান্ডিডেট যদি আমি জয়ী হই এগুলো ইনশাআল্লাহ করব। তো ওই কারণে আমি জয় নিয়েও আশাবাদী। কারণ আমার আনকোনাবাসী একটা 20% মানুষ আছে যারা আমার প্রতি বিশ্বাসটা রাখে। তারা মনে করে যে আমি যদি জয়ী হই আমি আনকোনাকে ভালো করতে পারবো, আনকোনার মানুষদের জন্য ভালো করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে বাংলাদেশি কমিউনিটি আছে, আমাদের বাংলাদেশি ভাই বোন, আমরা যদি বলি মামা চাচা, যেহেতু আমরা এখানে বড় হয়েছি তার সবার মাঝে, তো সবাই আমার জন্য বলা যায় যে অ্যাজ আ ফ্যামিলির মতন। তো ফ্যামিলির মতো সবাই আলহামদুলিল্লাহ সাপোর্ট দিচ্ছে। যারা ভোট দিতে পারবে, বাংলাদেশি বংশোদ্ভূত যারা রয়েছেন তাদের একটা সমর্থন আপনি পাচ্ছেন, সেটা স্বাভাবিক। স্থানীয়রা আপনাকে প্রার্থী হিসেবে কিভাবে গ্রহণ করছেন? ইতালিয়ান বা অন্য দেশের যদি কেউ থেকে থাকেন, তারা কিভাবে আপনাকে গ্রহণ করছেন, এবং প্রচারণা গিয়ে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি আপনাকে হতে হচ্ছে কিনা? আচ্ছা, আলোরা যে আমি যদি বলি যে চ্যালেঞ্জের কথা যেটা আপনি বললেন বা কিভাবে তারা আমাকে দেখছে, তো আমি যে দল থেকে দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে ইতালির একটি বড় একটি ডেমোক্রেটিক পার্টি। তো ডেমোক্রেটিক পার্টির একটা সহকারী দল যার নাম হচ্ছে আনকোনা জামুচিদুল্লাহ। আমরা টোটালি বামপন্থী কোয়ালিশনের। তো যখন সে নির্বাচনের আগ থেকে অলরেডি তারা আমাকে আগে বলেছিল যে তোমার মতন একজন আমাদের কাউন্সিলের প্রয়োজন, তোমার মতো একজন একটা মেয়ে, একজন তরুণী প্রয়োজন হইতেছে যে এই শহরের অ্যাডমিনিস্ট্রেশনে। কারণ তুমি যেটা দিতে পারবা, যেহেতু আমি দুটো কালচার একসাথে বড় হয়েছি, বাংলা কালচার এবং ইতালিয়ান কালচার। আমার যে অভিজ্ঞতা আছে, আমার যে পয়েন্ট অফ ভিউজ গুলো আছে শহরকে দেওয়ার মতো, বা আমি যে অভিজ্ঞতাগুলো গেইন করেছি আমার পূর্বের কাজ থেকে, তো তারা মনে করে যে আমি যদি আনকোনাতে অ্যাডমিনিস্ট্রেটিভ পদে যদি আসি আমি অবশ্যই ভালো কিছুই করতে পারবো। তো এটা ইতালিয়ানদের কাছ থেকে হোক বা বিদেশিদের কাছ থেকে হোক। আর আপনি যেটা বললেন চ্যালেঞ্জের কথা, আসলে হচ্ছে কি, আমি তো যেহেতু কাউন্সিলর পদ প্রার্থী হয়েছি, আমি
যখন কাউন্সিলর হব আমি ভোট কিন্তু হইতেছে আমার ইতালিয়ানদের প্রয়োজন হচ্ছে বা অন্যান্য যা দেশীয় যে মানুষগুলো আছে, বাংলাদেশি তো আছে, অন্যান্য দেশীয় যেমন আমরা বলি পেরুভিয়ান, ফিলিপাইন, আলবানিজ বা অন্যান্য জাতির যে মানুষরা আছে আমি কিন্তু তাদেরও কাউন্সিলর আমি। তো আমি যখন তাদের কাছে যাই এক এক জায়গায় হইতেছে আমার এক একটা ভাবে নিজেকে হচ্ছে প্রেজেন্ট করতে হয়, নিজেকে ওভাবে উপস্থাপন করতে হয়। তো এই জিনিসটা আসলে আমার জন্য প্রচুর নতুন, যেহেতু রাজনীতিটা একদম সরাসরি রাজনীতিতে আমি নতুন। তো জিনিসটাকে আসলে চ্যালেঞ্জের থেকে আমি বলবো যে এটা আমার জন্য একটা সুন্দর একটি এক্সপিরিয়েন্স। আচ্ছা, আসলে মানে একটা সুযোগ সবার জন্য কাজ করবা, সেটা বুঝতে পারছি। এই জায়গায় আমরা আপনার বয়সও উল্লেখ করেছি, মাত্র 25 বছর বয়সে আপনি রাজনীতিটা শুরু করছেন বা একেবারে সরাসরি রাজনীতিতে নামতে যাচ্ছেন। অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো রকম কোনো সংশয় আপনার রয়েছে কিনা, বা আপনার আগের যে কাজগুলো আপনি বলছেন বিভিন্ন রকম উদ্যোগের সঙ্গে আপনি জড়িত, নানান প্রকল্প শহরবাসীর জন্য, মানুষের জন্য আপনি চালু রেখেছেন, জারি রেখেছেন, সেই সব অভিজ্ঞতাকে আপনাকে কাজে দিচ্ছে এই ক্ষেত্রে, এই নির্বাচনী যেই লড়াই, সেই লড়াইয়ে? আমি নড়ছি, রাইট। হ্যালো তাসিনা, শুনেছেন কি আমাকে? জানতে চেয়েছি, বলছি জি, এখন একেবারেই শুনতে পাচ্ছি। একেবারেই তরুণ বয়স, মাত্র 25 বছর বয়সে আপনি একটা প্রভাবশালী রাজনৈতিক দলের হয়ে প্রার্থী হয়েছেন, সরাসরি রাজনীতিতে নেমেছেন, অন্য পূর্বতন অভিজ্ঞতা নেই। আপনার প্রতিদ্বন্দ্বী কারা হচ্ছেন, তাদের অভিজ্ঞতা কেমন? সেই ক্ষেত্রে এই অভিজ্ঞতার ঘাটতিটা আপনি কি দিয়ে পূরণ করবেন, এইটি প্রশ্ন করেছি। মানে আপনার আগের অন্যান্য যে কাজ, বিভিন্ন কাজের কথা, বিভিন্ন প্রকল্পের কথা আপনি বলছেন, যেগুলো আপনি পরিচালনা করেছেন মানুষের ভালোর জন্য, সেই সব অভিজ্ঞতা কাজে লাগবে এখানে? কাজে অবশ্যই লাগবে, কারণ হচ্ছে আমরা যদি বলি, আমি যেটা আপনি বলেন যে আমি তরুণ, তো আমরা যেভাবে আস্তে আস্তে হচ্ছে আমরা যেভাবে আমাদের দুনিয়াটাকে দেখছি বা শহরকে আমরা যেভাবে আমরা উপস্থাপন করতে চাই, এটা আসলে প্রয়োজন। কারণ সময়ের সাথে দেখা যাচ্ছে যাদের আগে অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে তাদের এক্সপিরিয়েন্স আমাদের যেমন প্রয়োজন, একই সাথে প্রয়োজন হচ্ছে আমাদের যে তরুণদের যে পয়েন্ট অফ ভিউজ গুলো আছে, আমরা শহরটাকে কিভাবে দেখবো, কারণ ওয়ার্ল্ডটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তার দ্য সেম টাইম শহরকেও চেঞ্জ করতে হবে। আমি যেমনটি বলি যে আমাদের শহরকে আমি করতে চাই হতেছে, যেহেতু আঙ্কোনা ইউরোপের একটি শহর, কিন্তু ইউরোপিয়ান যে ক্যাপিটাল শহরগুলো আছে আমি চাই যে আঙ্কোনাকে ওই লেভেলে পৌঁছে দেওয়া, কারণ আঙ্কোনার প্রত্যেকটি ক্যাপাসিটি আছে একটা ইউরোপিয়ান ক্যাপিটাল লেভেলে চলে আসার জন্য। আচ্ছা, সালসাবিল, আপনি জয়লাভ করলে নিশ্চয়ই কিছু কাজের ক্ষমতা আপনার হাতে আসবে। প্রবাসী বাংলাদেশিদের জন্য কিছু করতে চান এবং সেই ক্ষমতা কাজে লেগে আদৌ কিছু করবার সুযোগ আছে কিনা? অবশ্যই আছে, যেমনটা আমি বললাম যে আঙ্কোনাকে হচ্ছে আমি ইউরোপের ক্যাপিটাল সিটিগুলো সমান নিয়ে যেতে চাই। এট দ্য সেম টাইম যখন আমি চিন্তা করবো আমার মানে আমাদের বাংলাদেশি মানুষদের, তো আমি আমার তো সব থেকে বড় ফোকাসটা হচ্ছে এই জায়গায়, যাতে করে আমাদের দেশি যে মানুষরা হচ্ছে ইতালিতে আসে বসবাস করতে বা ইউরোপে আসে বসবাস করতে, ইউরোপিয়ান ড্রিম নিয়ে কিন্তু তারা আসে। আমি চেষ্টা করব অ্যাটলিস্ট আমার অঞ্চলে বা যেখানে আমার আপাতত ক্ষমতা থাকবে ওই জায়গাগুলোতে আমাদের বাংলাদেশি প্রবাসীদের যাতে ইউরোপিয়ান ড্রিম বা ইটালিয়ান ড্রিমটা যাতে পূর্ণ করার যতগুলো রাস্তা আছে বা যতগুলো প্রকল্প আছে ওগুলো সহজ করে তোলা। যেমন ভালো চাকরি পাওয়ার জন্য কি কি তাদেরকে গাইড করতে হবে, সেই গাইডেন্সের ব্যবস্থা করা সরকারি ভাবে, ভালো পড়াশোনার জন্য কি কি সেই জায়গায় আপনি কাজ করবেন বলছেন। নিঃসন্দেহে ইতিবাচক একটি ভাবনা নিয়ে আপনি এগোচ্ছেন এবং আপনার জন্য শুভকামনা থাকবে আমাদের তরফে। উম্মা সালসাবিল জাহান তাসিনা, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলছেন ইতালিয়ান আনকোনা সিটি নির্বাচনে একজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী উম্মা সালসাবিল জাহান। এবারও হজযাত্রীদের জন্য বাধ্যতামূলক রয়েছে করোনা টিকা গ্রহণ। বৃহস্পতিবার সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় নিশ্চিত করে এই তথ্য। টুইট বার্তায় জানানো হয়, হজের আবেদনের অন্তত 10 দিন আগে করোনা টিকার ডোজ নিতে হবে আবেদনকারীকে। আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সনদের অনুলিপি, অন্যথায় হজের অনুমতি দেবে না কর্তৃপক্ষ। করোনা মহামারীর কারণে 2020 সালে হজ পালনে জারি ছিল নিষেধাজ্ঞা। 21 সালেও শুধুমাত্র নিজ দেশের নাগরিকদের হজ পালনের অনুমতি দিয়েছিল সৌদি সরকার। 2022 সালে মুসল্লিদের হজ পালনের অনুমতি দিলেও ছিল করোনা টিকা গ্রহণের বাধ্যবাধকতা। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।